বিলাসপুর নামক একটি গ্রামে দিনমজুর বাবুলাল তার স্ত্রী এবং তার একমাত্র মেয়ে টুম্পাকে নিয়ে বসবাস করত। টুম্পা দেখতে ছিল খুবই সুন্দরী, সেই জন্য টুম্পা ছিল খুবই অহংকারী মেয়ে। বাবুলাল সারাটা দিন জমিদারের খেতে খামারে দিনমজুরের কাজ করত। দিনমজুরের কাজ করে তার কোনো রকমে সংসার চলত। গিন্নি, ও গিন্নি, টুম্পা মা কই? তাকে খেতে ডাকো। কোথায় আর থাকবে তোমার আদরের দুলালি? আজও আলু সিদ্ধ ভাতের কথা শুনে ঘরে মুখ ফুলিয়ে বসে আছে। দিন দিন তোমার মেয়ের আবদার আর দিমাগ বেড়েই চলেছে। আরে গিন্নি, এমনিতেই মেয়েটার ছোট ছোট আবদার আর চাহিদা আমি বাবা হিসেবে রাখতেই পারি না। তার উপরে তুমি তাকে যদি বকাবকি করো তাহলে মেয়েটার মন তো খারাপ হয়ে যাবেই। তুমি আমার আদরের মেয়েটিকে একদম বকাবকি করো না। দেখি মেয়েটিকে ডাক দি। টুম্পা মা, ও মা, আয় মা, দুটো খেয়ে যায়। ডাকো ডাকো, আমায় ডাকতে ডাকতে আজ মরে গেলেও আমি আজ ওই সব অখাবার কুখাবারগুলো খেতে যাচ্ছি না। এগুলো গলা দিয়ে আমার আর নামে না। দেখেছো দেখেছো, আমি বারণ করেছিলাম না? তোমার মেয়ের দিমাগ দিনকে দিন আরো বেড়ে চলেছে। বাদ দাও তো, এসো আমরা দুজনই খেয়ে নি। পেটে যখন টান পড়বে তখন সুরসুর করে এসেই খেয়ে নেবে। গিন্নি, তুমি তো জানো মেয়েটাকে ছাড়া আমার খাবার গলা দিয়ে নামে না। আমি যাই, মেয়েটিকে ডেকে নিয়ে আসি গিয়ে। মা রে মা, চল দুটো খেয়ে নিবি। তুই তো জানিস আমি তোকে ছাড়া খেতে পারি না। এইসব নেকামো কথা ছাড়ো তো, ওইসব অখাদ্য কুখাদ্য আমি আর খেতে পারবো না। দরকার পড়লে না খেয়ে মারা যাব, তবুও ওইসব খাবার আমি আর খাবো না। মাথার একটু তেল ফুরিয়ে গেছে আমার। ঠিক মতো খাবারও দাও না, কিছু ফুরিয়ে গেলে এনেও দাও না। ধ্যাৎ, ভালো লাগে না আমার। আচ্ছা মা, তোর তেল ফুরিয়ে গেছে তো আমি সন্ধেবেলা কাজে থেকে ফেরার সময় তোর তেল এনে দেব। চল মা চল, এখন খেয়ে নিবি চল। হ্যাঁ, বাজারে গিয়ে সব থেকে দামি তেলটা আমার জন্য নিয়ে আসা চাই। আর ভুল করে যদি কম দামের তেলগুলো নিয়ে এসেছো তাহলে একদম দূর করে ফেলে দেব। আর আমাকে যদি খাবার খাওয়াতে চাও, হয়তো ইলিশ মাছ, তা নাহলে মাংস নিয়ে আসবে। ওই সব কম দামি ছাইপাশ আমি খেতে পারবো না বাবা। ঠিক আছে মা, আমি কাজে থেকে ফেরার সময় তোর জন্য সব থেকে দামি তেলটা নিয়ে আসবো। কিন্তু মুরগির মাংস আমি আজকের আনতে পারবো না মা, আমার কাছে অত টাকা নেই। আমি কালই তোর জন্য তেল এনে দেবো মা, এখন তুই খেতে আয়। মা, ও মা, তুমি আমার কাপড়গুলো কেমন করে দাও বলো তো? কাপড়গুলো থেকে কোনো সুগন্ধ ছড়ায় না, আর ঠিক মতো পরিষ্কার হয় না। কাপড়গুলো একটু ঠিক মতো ধুতে পারো না তুমি? দেখো দেখো, নবাব নন্দিনীর আবদার। সারাদিনই সব কাজ আমি একা একা সামলাই। মার একটা কাজে তো তুই সাহায্য করিস না। আবার এসেছিস আমার ভুল ধরতে? যা, নিজের কাপড় তুই নিজেই কেচে নিবি। চলে যা, চলে যা আমার চোখের সামনে থেকে, দুষ্টু কোথাকার। কি বললে মা? তুমি আমাকে কাপড় ধুতে বলছো? হ্যাঁ, আমার ধোয়া পছন্দ হয় না, তা নিজের কাপড় নিজেই ধুয়ে নে। বসে বসে অন্যকে হুকুম করা খুবই সহজ। ঠিক আছে, আমি নিজের কাপড় নিজেই ধুয়ে নেব। কি ভেবেছোটা কি আমি কাজ করতে পারি না? আমি কাজ করলে তোমার থেকেও ভালো কাজ করতে পারি। হে ঈশ্বর, তুমি আমার কোন পরিবারে জন্ম দিলে? আমার জন্ম দেওয়া উচিত ছিল কোনো বড়লোক জমিদার ধনী পরিবারে, আর তা না করে আমাকে কোন ভিখারির পরিবারে জন্ম দিলে। আরে আরে,
আরে টুম্পা, আমি ভুল দেখছি না তো? তুই কাপড় ধুচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, ধুচ্ছি। তাতে কি হয়েছে? নিজের কাপড় নিজে ধুচ্ছি, তাতে ক্ষতিটা কোথায়? ও মা, এই যে তুই কদিন আগে বললি যারা কাজ করে তারা কাজের ঝি, তারা চাকরানি, তাহলে তুইও কি কাজের ঝি নাকি? আমার ঘরে কাজের লোক লাগবে, তুই কি কাজে লাগবি আমার ঘরে? এই কথা শুনে টুম্পা রেগে একেবারে আগুন হয়ে যায় আর প্রতিবেশী সেই মহিলাকে ঠেলে জলে ফেলে দেয়। এই এই টুম্পা, তোর এত বড় সাহস, তুই আমাকে ঠেলে জলে ফেলে দিলি? বদমাইশ, অহংকারের দিমাকি, তোর নামে আমি জমিদারের কাছে নালিশ জানাবো। তোকে এই গ্রাম ছাড়া করে ছাড়বো, এই বলে দিলাম। কত বড় সাহস তোর, তুই আমাকে কাজের মেয়ে বলিস? দেখ কেমন লাগে। তোর মন যেখানে চায় তুই সেখানে নালিশ করকে যা, আমার কোনো যায় আসে না। ওই বাবা, আমার জন্য তেলটা এনেছো? তাড়াতাড়ি দাও তেলটা। দেখো আমার চুলগুলো কেমন শুকিয়ে শুকিয়ে আছে। দাও দাও, তাড়াতাড়ি তেলটা দাও। ওহো মা রে, আমি তোর তেলটা আনতে একেবারে ভুলে গেছি। তুই আমাকে ক্ষমা কর মা, আমি কাল তোর তেলটা অবশ্যই এনে দেব, কথা দিচ্ছি মা। এত করে বলার পরে তুমি আমার তেলটা আনলে না। তুমি ইচ্ছে করে আনোনি, আমি খুব ভালোভাবে জানি। এই মুহূর্তেই আমার তেলটা এনে দিতেই হবে, ব্যাস। আরে আরে, কি হয়েছে ঠিকই? এই সন্ধ্যেবেলা এত চেঁচামেচি কিসের? কি হলো? কি আর হবে? তোমার স্বামীকে আমি এত করে বললাম আমার মেয়েটা তেলটা আনতে, কিন্তু ইচ্ছা করে আনলো না। আর এখন চেঁচামেচি করছে বলে দোষটা আমারই হয়ে গেল। এক্ষুনি আমার তেল লাগবে, তা না হলে আমি তোমাকে ঘরে ঢুকতে দেবো না, এই বলে দিলাম। মা রে, এখন তো সন্ধে হয়ে গেছে, দোকানপাট প্রায় সব বন্ধ হয়ে গেছে, তেল আমি কোথায় পাবো? আমি তোকে কথা দিচ্ছি, আমি কাল অবশ্যই তোর মাথার তেল নিয়ে এসে দেব। আমাকে তুই ক্ষমা কর মা, আমি কাল অবশ্যই তোর তেল এনে দেব। আমি কোনো কথাই শুনতে চাই না। তুমি যেখান থেকে পারো আমার তেল এনে দিতেই হবে, দিতেই হবে, মানে দিতেই হবে। ঠিক আছে মা, ঠিক আছে, তুই শান্ত হ মা, শান্ত হ, আমি দেখছি। গিন্নি, ও গিন্নি, আমি টুম্পার সামনে আসলে বলিনি। আমার তেলের কথা মনে ছিল, কিন্তু আমার কাছে কোনো পয়সা ছিল না, সেই কারণে আমি তেল আনতে পারিনি। এখন আমি কি করি বলো তো গিন্নি? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, কি করি এখন? কি আর করবে বলো? জমিদারের কাছে গিয়ে দেখো ধার চেয়ে দেয় কিনা। সবই আমাদের কপাল, তা না হলে আমার পেটের মেয়ে আমাদের কষ্ট বোঝে না। এরপরে বাবুলাল জমিদার বাড়িতে আসে। জমিদার বালকে দেখে বলে, কি হলো বাবুলাল, তুমি এই তো কাজে থেকে বাড়ি গেলে, আবার কি মনে করে আমার কাছে? জমিদার বাবু, টাকার জন্য আমি আমার মেয়ের আবদার পূরণ করতে পারিনি, তাই আমার মেয়ে ভীষণ কষ্ট পাচ্ছে। আমাকে দয়া করে আপনি কিছু টাকা ধার দিন, আমি কাজ করে আপনার টাকা ধার ঋণ শোধ করে দেব। দয়া করে আমাকে কিছু টাকা ধার দিন। তোমার মেয়েকে নিয়ে আজ কয়েকজন গ্রামবাসী অনেক অভিযোগ জানিয়েছে। তাদের মধ্যে একজনকে তোমার মেয়ে ধাক্কা দিয়ে জলে ফেলে দিয়েছে। তোমার মেয়ে তো সারা গ্রামে অশান্তি করে রেখেছে বাবুলাল, গ্রামের মধ্যে গন্ডগোল ছড়াচ্ছে। এমন করলে তোমরা তো গ্রামে টিকতে পারবে না, তোমাদের গ্রাম ছাড়া হতে হবে। মেয়েকে বোঝাও বাবুলাল, সবার সাথে মিলেমিশে তো থাকতে হয়। আসলে জমিদার বাবু, মেয়েটি আমার দিন দিন বড্ড বেশি জেদি হয়ে উঠছে, কারোর কথা শুনতেই চায় না। হ্যাঁ, একমাত্র মেয়ে, বেশি আদরের, শাসনও করতে পারি না। হ্যাঁ,
বুঝতে পারছি বাবুলাল, তোমারও সমস্যা। তুমি এক কাজ করো, কাল সকালে তোমার মেয়েকে আমার কাছে নিয়ে এসো। আর এই নাও, কিছু টাকা নাও, এখন বাড়ির দিকে যাও। টুম্পা মা, এই দেখ, তোর জন্য তেল এনেছি। ঠিক আছে তো মা তেলটা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তেলটা। এখন তুমি এখান থেকে যাও, আমাকে মাথায় মাখতে দাও তেলটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, আমি এখন যাচ্ছি। তবে কাল তুই একটু তৈরি হয়ে থাকিস। কাল তোকে নিয়ে একটু জমিদার বাড়িতে যেতে হবে। জমিদার সাহেব তোকে কিছু কথা বলতে চায়। আহ, এই জমিদার আমার কি বলবে? নিশ্চয়ই কেউ আমাকে জমিদারের নামে নালিশ জানিয়েছে। পরদিন সকালে বাবুলাল টুম্পাকে নিয়ে জমিদারের বাড়িতে যায়। তুমি গ্রামবাসীদের সাথে এমন হট্টগোল করছো কেন? গ্রামবাসীরা আমার কাছে এসে নালিশ জানাচ্ছে। সকলে মিলেমিশে তো থাকতে হবে একসাথে, নাকি? তুমি যে গ্রামের মধ্যে সমাজের সাথে মিলেমিশে থাকতে হবে, এ কথা কি তুমি ভুলে গেছো টুম্পা? না না জমিদার বাবু, আমি কিছু ভুলিনি। তবে কেউ আমার সাথে অন্যায় করলে আমি সেটা সহ্য করতে পারি না, আমি তার প্রতিবাদ করি। আর এতে যদি গ্রামে হট্টগোল সৃষ্টি হয়, তাতে আমার দোষ কোথায় আপনি বলুন জমিদার সাহেব? হ্যাঁ, সে তুমি তো ঠিকই বলেছো। অন্যায় করলে কাউকে ছাড়তে নেই, অন্যায়ের প্রতিবাদ করতে হয়। ঠিক আছে? ঠিক আছে বাবা, সব কথা তো শেষ, আমি তাহলে বাড়ি চললাম। এ কি জমিদার বাবু, আপনি তো বলেছিলেন আমার মেয়েকে বোঝাবেন, তা বোঝানোর পরিবর্তে আপনি তার কাজে কোনো সম্মতি জানালেন, ওর কাজে সমর্থন জানালেন। তাহলে ওকে এখন কে থামাবে? ওকে যে, ওর জন্যে আমাদের যে গ্রাম ছাড়া হতে হবে। বাবুলাল, শান্ত হও বাবুলাল। তোমাদের কেউ গ্রাম ছাড়া করবে না যখন তোমার মেয়ে জমিদারের বউ হবে। মানে মানে তো আমি বুঝলাম না জমিদার সাহেব। মানে তো খুবই সহজ। তোমার মেয়েকে প্রথম দেখাতে আমার ভীষণ ভালো লেগে গেছে। এত সুন্দরী মেয়ে আমি আগে কখনো দেখিনি। বাবুলাল, তোমার মেয়েকে আমি বিয়ে করতে চাই। কি কি বললেন জমিদার বাবু? আপনি আমার মেয়েকে বিয়ে করতে চান? এ তো আমার পরম সৌভাগ্য। ঠিক আছে, আপনি বিয়ের প্রস্তুতি করুন। এই বিয়েতে আমার সম্মতি রয়েছে, আমার কোনো আপত্তি নেই। এরপরে কিছুদিনের মধ্যে সেই জমিদারের সাথে টুম্পার বিয়ে হয়ে যায়। রাত্রে জমিদার টুম্পাকে বলে, টুম্পা, তুমি দেখতে কি অপরূপ সুন্দর। তুমি বলো, আজ রাত্রে তুমি আমার কাছে কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। আমি যা চাইবো আপনি আমাকে তাই দেবেন তো? হ্যাঁ হ্যাঁ প্রিয়তমা, তুমি চেয়েই দেখো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, কথা দিলাম। আমার প্রথম চাওয়া হচ্ছে আপনার সমস্ত সম্পত্তি আমার নামে করে দেবেন। আর দ্বিতীয় চাওয়া হচ্ছে আমার বাবা আপনার কাছে দিনমজুরের কাজ করে, তার জন্য আমাকে খুব সমস্যায় পড়তে হয়। আপনি কাল থেকে বাবাকে আর কাজে নেবেন না। আমি হলাম জমিদারের বউ, আমার এখানে বাবা কাজ করলে আপনার সম্মান যাবে না। কাল থেকে বাবাকে আপনি বাদ দিয়ে দেবেন, উনি যেন কাল থেকে কাজে আর না আসেন। কিন্তু তোমার বাবা আমার এখানে কাজ না করলে তারা খাবে কি? তুমি তো জানো তোমার বাবা দিনমজুরের কাজ করে কোনো রকমের সংসার চালান। ও বাবার চিন্তা বাবা করবে, আমি অত শত বুঝতে চাই না। বাবাকে তুমি বাদ দেবে ব্যাস। আর আপনি যদি আমার এই দুইটি শর্ত না মানতে পারেন, তাহলে আজ রাতে আমি আপনার কাছে আর আসছি না, বুঝেছেন? আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। আরে না 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 প্রিয়তমা, ওইভাবে বলো না। তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি।
হ্যাঁ গো, এতদিন মেয়েটাকে কত বকাবকি করেছি, আজ যখন মেয়েটা ঘরে নেই ঘরটা যেন খা খা করছে। হ্যাঁ গিন্নি, মনে হচ্ছে মেয়েটাকে যেন কত যোগ দেখি না। কাল সকালে কাজে যাব, মেয়েটাকে দু চোখ ভরে দেখে আসবো। ওগো, আমিও যাব তোমার সাথে, আমিও গিয়ে মেয়েটিকে একবার চোখের দেখা দেখে আসবো। হ্যাঁ হ্যাঁ, তাই যেও। টুম্পারও নিশ্চয়ই আমাদের কথা খুব মনে পড়ছে গিন্নি। আরে ও গিন্নি, তাড়াতাড়ি করো, আমার কাজের দেরি হয়ে যাবে তো। এত দেরি করলে জমিদার মশাই বকাবকি করবেন, তাড়াতাড়ি নাও। আরে গিন্নি, তুমি এত সাজগোজ করেছো যে, অনেক দিন পরে খুব সুন্দর লাগছে। আরে তুমি বুঝলে না, আমার মেয়ে হলো জমিদার বাড়ির বউ, যেমন তেমন সাজে গেলে ওর খারাপ লাগবে না, আর লোকেও কি বলবে, তাই একটু সাজগোজ করলাম আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো চলো এখন যাওয়া যাক। জমিদার বাবু, ক্ষমা করবেন, আমার কাজে আসতে আজকের একটু দেরি হয়ে গেল। টুম্পা মা কোথায়? ওকে একটু চোখের দেখা দেখতে খুব ইচ্ছা করছে। টুম্পা ওই পিছনের বাগানে ঘুরতে গেছে দাসীদের সাথে। তা বাবুলাল, আজ তুমি তোমার গিন্নিকে নিয়ে এলে যে? আরে, মেয়ের জন্য ভীষণ মন খারাপ করছিল, তাই ও আমার সাথে এলো টুম্পাকে একটু দু চোখের দেখা দেখার জন্য। ঠিক আছে, টুম্পার সাথে দেখা করে এসো। তা বাবুলাল, কাল থেকে তোমাকে আর কাজে আসতে হবে না আমার এখানে। টুম্পা একদম পছন্দ করে না যে তুমি এখানে কাজে আসো। তুমি অন্য কোথাও কাজ দেখে নিও, আর এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে তুমি টুম্পাকেই জিজ্ঞাসা করো। কি জমিদার বাবু, হঠাৎ করে গরিবের প্রতি এমন অন্যায়? আপনি তো জানেন আমার অবস্থা, আমি এই মুহূর্তে কোথায় কাজ খুঁজবো জমিদার বাবু? আমি তো না খেতে পেয়ে মারা যাব। বাবুলাল, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, তোমাদের মেয়ের সাথে তোমরা কথা বলো। তোমার মেয়ে যদি না চায় তখন আমি কি করব? টুম্পা মা, কেমন আছিস? তোকে ছাড়া আমাদের ঘর যে একেবারে খাঁ খাঁ করছে রে মা, খুব তোর কথা মনে পড়ছে। জানি জানি, তা তোমরা সকাল সকালে এই কথাই বলতে এত দূর এসেছো নাকি? মা রে, তোর জন্য মনটা খুব কেমন করছিল, তাই তো সকাল সকাল তোকে দেখবো বলে ছুটে এলাম রে মা। মা রে, তুই নাকি জমিদারের কাছে বলেছিস আমি যেন এখানে কাজ না করি? তুই তো জানিস তোর বাবার অবস্থা, এই কাজটা না করলে আমরা দুটো দুটো পেট কিভাবে চালাবো? আমরা খাবোই বা কি? তোমাদের জীবন কিভাবে চলবে তোমরা সেটা বুঝে নাও, আমার আর বোঝার কিছু নেই। আমি হলাম এখন জমিদারের বউ, আর তুমি যদি এখানে দিনমজুরের কাজ করো তাহলে আমার মান সম্মান বলে কিছু থাকবে না। তুমি এখানে কাজ করতে পারবে না, ব্যাস তুমি এই গ্রাম থেকে বেরিয়ে অন্য কোনো গ্রামে গিয়ে যা খুশি করবে যাও, আমার কিছু দেখার নেই। হ্যাঁ রে টুম্পা, তুই আমাদের মেয়ে কিনা সেটা আমার খুব সন্দেহ হচ্ছে। তুই কি সেই ছোট্ট টুম্পা যাকে আমি তোর বাবা এত আদর করে বড় করলাম? ছি ছি ছি, তোর লজ্জা করে না এইভাবে বাবার সাথে কথা বলতে? মা, ছোটবেলা থেকে তুমি আমায় অনেক কথা শুনিয়েছো, এখন আমি জমিদারের বউ, আমি হুকুম দিচ্ছি, যাও তোমরা এই মুহূর্তে এখনই গ্রাম থেকে বেরিয়ে যাও। ঠিক আছে মা, তুই শান্ত হ, তুই শান্ত হ মা। আমরা এখনই এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, এই মুখ আর তোকে কখনো দেখাবো না মা, তুই শান্ত হ। আমরা এখনই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। তুই এই জমিদার বাড়িতে জমিদার গিন্নি হয়ে ভালো থাকিস মা, সুখে থাকিস, শান্তিতে থাকিস। এরপরে বেচারা বাবুলাল তার স্ত্রীকে নিয়ে গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যায়। প্রিয় বন্ধুরা, গল্পের বাকি অংশটুকু আমরা দ্বিতীয় পর্বে নিয়ে আসতে চলেছি, আর সেইটা দেখার জন্য প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি আমরা দ্বিতীয় পর্বটি আনতে চলেছি। ভিডিও
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।